যে যেখান থেকে দেখছেন, পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন, সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। আপনারা নিশ্চয়ই জানেন যে এখন বাংলাদেশের রাজনীতি একেবারেই ১০-১২ হাজার কিলোমিটার দূরে আটলান্টিকের পাড়ে নিউ ইয়র্কে চলে গেছে। সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা গিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি হয়তো এখন ল্যান্ড করে ফেলছেন, বের হবেন। আমরা আগের অনুষ্ঠানে আমরা দেখিয়েছিলাম, সেখান থেকে একজন যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে নিউ ইয়র্ক থেকে। তিনি পরিস্থিতিটা আমাদের দেখাচ্ছিলেন, আলোচনা যুক্ত হয়ে তিনি পরিস্থিতিটা দেখাচ্ছিলেন। নিউ ইয়র্ক জন এফ কেনেডি ৮ নম্বর টার্মিনালে সবাই সমবেত হয়েছিলেন। সহস্রাধিক লোক, তারও বেশি লোক যারা রয়েছেন, তারা মিছিল দিচ্ছিলেন ইউনূস সরকারের বিরুদ্ধে এবং ইউনূসের পদত্যাগের দাবিতে। আজকে আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করব নিউ ইয়র্ক থেকে একজনকে যুক্ত করার। তাকেও আমরা বারবার ফোন দিচ্ছি, তিনি ওই প্রোগ্রামেই আছেন। তিনি না, আমরা যে কয়েকজনের সাথে যোগাযোগ করেছি সবাই এই মুহূর্তে নিউ ইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্টে, কারণ তাদেরকে পাওয়া খুব মুশকিল আজকে। তারপর আমরা চেষ্টা করব যুক্ত করার, তারপরও আমরা আলোচনা করব নিউ ইয়র্ক পরিস্থিতি নিয়ে। এবং যেহেতু আমরা অনেক কিছু দেখেছি ইউটিউবের মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুকের মাধ্যমে, আরো অনেক মাধ্যমে আমরা নিউ ইয়র্কের পরিস্থিতিটা দেখেছি। গতকালকে নিউ ইয়র্কে হাতাহাতি হয়েছে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে। তার মানে ইউনূস সাহেব দেশের রাজনীতিটাকে কি খুব বগল দাবা করে ওইখানে নিয়ে গিয়ে ছেড়ে দিলেন যে এখানেই তোমরা এখন কামড়াকামড়ি করো, মারামারি করো, আমি মাঝখান দিয়ে আমার কাজগুলো সেরে ফেলি। এই কিনা অবস্থা, এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের বিষয় হচ্ছে নিউ ইয়র্কে ইউনূসকে নিয়ে বিএনপি আওয়ামী লীগ মুখোমুখি। আর এই আলোচনায় যুক্ত হবেন তিনজন অতিথি। আমি আবারও বলছি, নিউ ইয়র্ক থেকে যিনি যুক্ত হবেন, যিনি, তাকে আমরা ফোন করেছিলাম, তিনি ওই প্রোগ্রামে। আশা করছি যদি উনি সুযোগ হয় যুক্ত হবেন আমাদের অনুষ্ঠান পর্যন্ত, যতক্ষণ চলবে। আর না হলে আমাদের দুইজন অতিথি নিয়ে আলোচনা চালিয়ে যাবো নিউ ইয়র্ক পরিস্থিতি নিয়ে। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছেন নিখিল দাস, সম্পাদক মন্ডলীর সদস্য বাসদ। আপনাকে স্বাগতম বিপুল টক অনুষ্ঠানে। আলোচনায় যুক্ত করে নিচ্ছি শায়লা আহমেদ লুপা, মানবাধিকার কর্মী এবং নিয়মিত বিশ্লেষক, বিপুল টক রাজনৈতিক বিশ্লেষক, বিপুল টকের নিয়মিত আলোচক। লুপা, আপনাকে স্বাগতম বিপুল টক অনুষ্ঠানে। নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আপনাকে দিয়ে শুরু করি, খুব কাছাকাছি থাকেন আপনি। আপনি নিশ্চয়ই তার আর হাওয়া পাচ্ছেন। কানাডা থেকে বহু লোক গেছে এবং নিউ ইয়র্কে আগামী 10 দিন, আজকে থেকে 10 দিন নিউ ইয়র্কে মানুষ অবস্থান করবেন। গ্র্যান্ড হায়াত হোটেলে উঠছেন মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গে যে বহর গেছেন, যারা বহর বলবো না কি বলবো, তার ডানে বায়ে যারা আছেন তারা একই জায়গায় উঠবেন। আমরা গতদিন যে আলোচনাটা করেছিলাম তাতে নিউ ইয়র্কের যে কমিউনিটি, তারা রাজনীতিবিদ, তাদের মুখ থেকে শুনছি তারা যারা গিয়েছেন নিউ ইয়র্কে তারা কেউই রাস্তায় বের হতে পারবেন না। রাস্তায় বের হলেই তারা আক্রান্ত হবেন। সেটা শারীরিকভাবে আক্রান্ত না, নানাভাবে আক্রান্ত। আপনারা দেখছেন যে নিউ ইয়র্কের আগে মাহফুজ আলম আক্রান্ত হয়েছিলেন, লন্ডনে গিয়ে মাহফুজ আলম ডিমের শিকার হয়েছিলেন, যদিও তিনি ঢাকাতেই বোতলের শিকার হয়েছিলেন, নিউ ইয়র্কে তিনি ডিমের শিকার হয়েছেন। এইরকম পরিস্থিতি তৈরি হতে পারে। পুরো পরিস্থিতি তো আপনি নিশ্চয়ই খোঁজখবর রাখছিলেন খুব কাছাকাছি, একই সময় আপনাদের, এখন আপনার এখানে দুপুর, ওইখানে দুপুর। যদি একটু বলেন আপনি কিভাবে পুরো পর্যবেক্ষণ করছেন। ধন্যবাদ বিপুল ভাই। আসলে আজকে কথা বলার থেকে মনে হচ্ছিল যে একটু দেখি, মানে আমাদের অনেক বন্ধুরা, অনেক সিনিয়র ভাইরা ওখানে গেছেন, টরন্টো থেকে গেছেন, তারপরে আমাদের অন্যান্য প্রভিন্স, অন্যান্য শহরগুলো থেকে গেছেন, মন্ট্রিয়াল থেকে এবং আরো অটোয়া থেকে অনেক জায়গা থেকে গেছেন। আমাদের নিউ ইয়র্কে, মানে ক্যানাডিয়ান যারা আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তারা গেছেন। এবং ইউকে থেকে এসছে, ইউরোপ থেকে এসছে, বিভিন্ন প্রান্ত থেকে এসছে। মজার ব্যাপার হচ্ছে, আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং যারা মানে ধরেন বা এইসব দেশগুলোতে খুব গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করে, ফর এক্সাম্পল কেউ হয়তো ডক্টর, কেউ হয়তো আইনজীবী। আমাদের কাজ কিন্তু মানে অনেক সময় কাজের স্কেডিউল পাওয়া বা ছুটি পাওয়া এত সহজ না। ফর এক্সাম্পল আমি আজকে ছুটি চেয়েছিলাম, পাইনি। তো ছুটি পাওয়া এত সহজ নয়। কিন্তু বিভিন্ন নিউ ইয়র্কের, মনে করেন নিউ ইয়র্কের বাইরে থেকে 2 ঘন্টা 5 ঘন্টা দূরে থাকেন বা কানাডা থেকে যাবেন, তারা তাদের কাজের জায়গা থেকে ছুটি আগেই নিয়ে নিয়েছেন। আমি জাস্ট আপনাদেরকে একটা মানুষের আবেগ, মানুষের ভালোবাসা, মানুষের ইউনূসের প্রতি বীতশ্রদ্ধতা এবং বর্তমান যে ইউনূসের যে 14 মাসের সময়কালে যে অ্যাট্রোসিটি হচ্ছে, সেটার বিরুদ্ধে যে মানুষের প্রতিবাদ,
ইউনূসের বিরুদ্ধে, ইউনূস এবং তার গংকে না বলা, সেটার যে একটা প্রতিচ্ছবিটা তোলার জন্য আমি এই কথাটা বললাম, যে মানুষ নিজের জীবন জীবিকার জায়গা থেকে ছুটি নিয়ে, অনেক আগে থেকে ছুটি নিয়ে নিয়েছেন। এখানে আগে থেকে ছুটি নিতে হয়, পট করে আমি যেমন বলেছি আমাকে ছুটি দেন হয় না এটা। ওরা ছুটি নিয়েছে, ওরা নিউ ইয়র্কে গেছে, নিউ ইয়র্কে হোটেল ভাড়া করেছে নিজের পয়সায়, ওখানে থাকছে, ওখানে 3 দিন 4 দিন যার যে যতদিন ছুটি পেয়েছে তারা থাকছেন, থেকে এই প্রতিবাদে তারা সামিল হতে চাচ্ছেন এবং হচ্ছেন। এবং আপনি নিউ ইয়র্কের যে আজকে আপনি জানেন যে এটা বাংলাদেশে ওনারা প্রোপাগ্যান্ডা ছড়াচ্ছেন, ইউনূসের বাহিনীরা, ইউনূসের যে এখানে মানুষজন আছেন বিভিন্ন পদ পজিশনে, এখানে যারা আমেরিকার কনসুলেট অফিসে বা এম্বাসিতে কাজ করেন, তারা নানা মিথ্যা কথা প্রোপাগ্যান্ডা ছড়াচ্ছেন যে ইউরোপে যখন নাকি লন্ডনে এরকম প্রতিবাদ হলো, তখন ওখানে যারা প্রতিবাদ করেছে সেখান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। যিনি প্রতিবাদ করেছেন তিনি সুশান্ত দাশগুপ্ত, আপনি জানেন সুশান্ত দা তো দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, উনি অন্য একটা দেশেও যাওয়ার পরিকল্পনা করছেন, উনি ফেসবুকে পোস্ট দিচ্ছেন, মানে উনি এই মিথ্যার আশ্রয়টা নানাভাবে নিচ্ছে, কারণ তারা বোঝানোর চেষ্টা করছে, মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু ওরা এটা বুঝতেছে না, ওরা তো বিদেশ থেকে জুম্মায় 3 দিন ইউনূসের বদান্যতায় তারা বিভিন্ন পথ পেয়ে আমেরিকাতে এসে কনসুলেট অফিসে বসেছেন। কিন্তু আমরা যারা বিদেশে থাকি, আমরা বিদেশের নিয়ম জানি। আমি যদি পারমিশন নিয়ে প্রসেশন করি, প্রোটেস্ট করি উইদাউট হার্মিং এনিওয়ান, মানুষকে না মেরে, তাহলে সেটা আমি প্রতিবাদ, শুধু এটা আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের দল না, পৃথিবীর সমস্ত জাতি ধর্ম করে। আপনি দেখেন না প্যালেস্টাইনের পক্ষে কত বড় বড় লম্বা লম্বা মিছিল হয় না? হয়তো। সুতরাং এখানে লেফটিস্টরা সারাক্ষণ, এখনো যাবেন আমার বাসার সামনে লেফটিস্টরা পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে, মিছিল প্রতিবাদ করছে, সেটা হয়। আমাদের কানাডিয়ান সরকারের বিরুদ্ধে সরকারি কোনো অফিসের যদি প্রতিবাদ থাকে, সেটাও তারা পার্লামেন্ট হিলের সামনে যেয়ে করে। এটা একটা মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে তো আসলে ইউনূস সুবিধা করতে পারবে না। এবং গতকালকে রাতে নিউ ইয়র্কের যে আমাকে নিয়ে যে একজন আমার বড় ভাই অন্য শহর থেকে গেছেন, উনি একজন আইনজীবী, উনি আমাকে পুরা মিছিলটা দেখালেন, আমার কাছে ভিডিও আছে, আমার ইয়ের জন্য আমি লিখেছি। বিশ্বাস করেন বিপুল ভাই, এরকম মিছিল আমার মনে হয় নিউ ইয়র্কবাসী দেখে নাই। আপনার কি মনে হয় এটা শুধুই আওয়ামী লীগ? আমার একটা না ক্ষোভ ছিল আর কি, হ্যাঁ, এই ক্ষোভটা আমার এবার চলে গেছে। ক্ষোভটা এরকম ছিল, আমার কাছে শুধুই মনে হতো কি যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বোধহয় আমরা দুর্বল হয়ে গেছি বিদেশে, আমরা বোধহয় নেই, কারণ আমি ওভাবে দেখতে পেতাম না। তখন আমি আজকে কালকে নিউ ইয়র্কের এই গত 3 দিন যাবৎ নিউ ইয়র্কের যে স্বতঃস্ফূর্ত চিত্র দেখলাম, তাতে করে না আমার কাছে মনে হলো সেই 71-এর কথা। 71-এ হঠাৎ করে আমাদের মুক্তিযোদ্ধারা, কৃষক শ্রমিক জনতা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু ডাক দিলেন, চলে গেল যুদ্ধ করতে, বঙ্গবন্ধু বললেন যে যুদ্ধ শেষ হয়েছে, এবার তোরা যার যার কাজে ফিরে যা, তারা আবার ফিরে গেছিল। আমাদের দেশের যে এই যে বিদেশি প্রবাসী ভাই বোনেরা আছে, তারা হয়তো ভেবেছিল আমাদের দেশটা সেফ হ্যান্ডে আছে, আমাদের দেশটা মুক্তিযুদ্ধের ধারায় চলতেছে, অসাম্প্রদায়িক বাংলাদেশ, আমাদের সংবিধান আছে, আমাদের কনস্টিটিউশন আছে, আমাদের দেশটা সেই ধারায় চলছে। হ্যাঁ, ভুল ভ্রান্তি হচ্ছে, রাজনীতিবিদরা ভুল করছে, কিন্তু আমাদের দেশ তো প্রবৃত হয়েছে। তো সুতরাং প্রবাসীরা চিন্তা করছে আমরা আমাদের কাজে কনসেন্ট্রেট করি। আজকে যখন বাংলাদেশের জন্য প্রয়োজন হয়েছে, তখন কিন্তু প্রত্যেকটা প্রবাসী ঘুরে দাঁড়িয়েছে। মজার ব্যাপার, আইরনি, আপনি চিন্তা করেন যে শেষ মুহূর্তে আমরা জানতে পারলাম ইউনূস তার সফর সঙ্গী নিয়ে আসলো বিএনপি, জামায়াতে ইসলাম এবং আরেকটা তার যে নতুন রাজনৈতিক দল, সেই দলের 3 জন তার দলকে নিয়ে আসলো। কেন নিয়ে আসলো? এটা প্রথম যে একটা অন্তর্বর্তীকালীন সরকার তার নিজস্ব কোনো লোকজন নাই, সমস্ত রাজনৈতিক দলগুলোকে, দলের রিপ্রেজেন্টেটিভ উনি আনলো। ওখানেও কিন্তু উনি জনবিবর্জিত একটা মানুষ তাকে, মানে জনগণের সাথে তার কোনো সম্পর্ক নাই, কিন্তু উনি কিন্তু উপলব্ধি মনে মনে ঠিকই করলেন, আজকে আমার এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমার কুল রাখি না শ্যাম রাখি, আমার সেই জনগণের রিপ্রেজেন্ট করে বিএনপি, যে তো পার্সেন্টই হোক, সেই বিএনপির একজন প্রতিনিধিত্ব আমার লাগবে।
এবং জামায়াতে ইসলাম আর বাকি যে তার কিংস পার্টি সেগুলোকে উনি আমি মনে করবো শোকেস হিসেবে নিয়ে আসছেন। কিন্তু আমার কথা হচ্ছে সেটা করেও কি মুক্তিযুদ্ধের পক্ষের এবং আওয়ামী লীগের এই বিশাল ফোর্সকে ওনারা থামাতে পেরেছেন? বিদেশের মাটিতে থামানো এত সহজ? কারণ পারমিশন তো আগে আওয়ামী লীগের লোকেরা নিয়েছে, তারা প্রসেশন করবে। যে জায়গায় পারমিশন থাকে সেই জায়গায় আমি প্রসেশন করব। ফর এক্সাম্পল আজকে কত তারিখ বিপুল ভাই? 22 তারিখে সকাল দুপুর 1টার সময় আমি এখানে প্রসেশন করব, আমার পারমিশন নিয়েছে, আমার পেপারস আছে, সুতরাং আমি এখানে যাব। আপনি যদি এখানে আসেন তাহলে আপনি অবৈধভাবে আসছেন। এটা বাংলাদেশ না যে একটা মব বাহিনী দিয়ে রগমগ কেটে আপনি আমাদেরকে উচ্ছেদ করে দিবেন, কারণ আমার তো পারমিশন আছে। আমাকে তো পুলিশ কিছু বলবে না, আমি বলবো এই যে পেপার দেখো, আমার পেপার আছে, আমি তো পারমিশন নিয়েছি, দিস ইজ মাই টাইম, আমি তো কাউকে হার্ম করছি না, আমি জাস্ট মাইক করতেছি। মাইক তো করা যায়, মাইকে কথা বলা যায়, এই দেশে আইন চলে। কিন্তু এই জায়গাটা থেকে আমার খুবই আমি আগ্রহ নিয়ে দেখছিলাম আসলে হয়টা কি। আসলে ইউনুসের তো আমেরিকা, ইউনুস, জাতিসংঘ, ডিপ স্টেট এবং আমেরিকান সরকার, আমরা বলছি যে, এবং বর্তমানে বাংলাদেশের যে চিত্র দেখা যাচ্ছে, আমেরিকান প্লেন, আমেরিকান বিমান, আমেরিকান মহড়া, সেসব সমস্ত কিছু ছাপিয়ে আমার কাছে খুব একটা আগ্রহের জায়গা ছিল আসলে আমেরিকান গভর্নমেন্ট বা ডিপ স্টেট বা যেটাই বলেন, ইউনুসের খুঁটির জোরটা আসলে কত শক্ত। ইউনুসের গ্রহণযোগ্যতা নেই, সেটাকে প্রকাশ করার মতো আমাদের সুযোগ আছে? বাংলাদেশে তো আমাদের প্রকাশ করার মতো সুযোগ নাই, নিখিলদা জানেন। আমরা আসলে কেউ কথা বলতে পারি না, পত্রপত্রিকা কথা বলতে পারে না, পত্রপত্রিকা দেশের অ্যাট্রোসিটির কোনো খবর ছাপে না, দেশের অর্থনীতির কোনো খবর ছাপে না, দেশের বাজেটের কোনো খবর ছাপে না, দেশের কোনো কিছুর কোনো খবর ছাপে না, ফালতু ফালতু সব খবর দিয়ে রাখে এবং সব জায়গায় একটু ফ্যাসিস্ট ঢুকিয়ে দেয়। নাগরিক সমাজ কোনো কাজ করতে পারে না। সেইখান থেকে দাঁড়িয়ে আজকে আমেরিকা, নিউ ইয়র্ক সিটিতে বাঙালিরা, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এবং আওয়ামী লীগ, এবং আমি বলবো এখানে আসলে অনেক মানুষ আছে। সত্যি কথা বলতে আমি যতদূর খবর পেলাম, যারা অনেকে বিএনপিরও আছে বা যারা লাল বদর হয়ে গেছিলেন, তারা অনেকে চুপ হয়ে গেছেন। যে আশা নিয়ে বিএনপির মহাসচিব কি উনি মির্জা ফখরুল ইসলাম সাহেবকে ইউনুস সাহেব নিয়ে আসছিলেন যে খুব বিপদে পড়লে তার বিএনপি বাহিনী যে আওয়ামী লীগ বাহিনীকে খেদাবে, এটাও আসলে হয় নাই। কারণ কে যাবে জেলে? ওই যে উনার একটা উপদেষ্টা আছে না আওয়ামী লীগ বিএনপির, নিউ ইয়র্ক থাকে না কোথায় থাকে, গাড়ি ড্রাইভ করে, উপদেষ্টাকেও দেখা যাচ্ছে না। উপদেষ্টা তো এখানে বসে বাংলাদেশের হাতি ঘোড়া মেরে ফেলতেছেন। ওই উপদেষ্টাকে কিন্তু আমি নাম বলতে চাচ্ছি না, আসলে আমার ধারণা আপনারা বুঝতে পারতেছেন। সেই উপদেষ্টাকে কিন্তু দেখছেন আপনি? উপদেষ্টার কোনো কথা শুনতে পাচ্ছেন? আমি তো ভাবছিলাম উপদেষ্টা একাই যায় ওখানে দাঁড়ায় থাকা, সব আওয়ামী লীগ খেদায় ফেলবে, মারে ফেলবে, মুক্তিযুদ্ধ শুনলেই বলে ওনার রাগ উঠে। এখন তো সারাক্ষণের জয় বাংলা জয় বঙ্গবন্ধুই বলতেছে, নিউ ইয়র্কের আকাশে বাতাসে জয় বাংলা জয় বঙ্গবন্ধু হচ্ছে। সুতরাং এই প্রতিবাদ, প্রতিরোধ, আওয়াজ, কণ্ঠ, জয় বাংলা ধ্বনি বিশ্বে ছড়িয়ে গেছে, ছড়িয়ে যাবে। এখান থেকে ইউনুসের শিক্ষা নিতে হবে এবং ইউনুসের বুঝতে হবে আসলে ইউনুসের চলে যাওয়ার টাইম এসছে। এবং সেটা একটা, উনি যদি মনে করেন নির্বাচন দিয়ে উনি জামাতিদের হাতে ক্ষমতা দিয়ে চলে যাবে, ওনার এই চিন্তাটা হবে ওনার জন্য আরো আত্মঘাতী, এটুকু আমি বলতে পারি। একেবারে। একটু নিখিল থেকে একটা ভিন্ন প্রশ্ন, আপনার হেডরুমটা একটু কমায়েন, কারণ আপনার ইয়েটা নেমে গেছে তো। আর আমার জি, আপনার হেডরুমটা কমাইলে মাথাটা, হ্যাঁ ঠিক আছে একদম। এই যে নিখিল থেকে একটা প্রশ্ন করি, একজন দর্শকের প্রশ্ন দিয়ে প্রশ্নটা করি, দর্শক হয়তো আমার উপর একটু ক্ষুব্ধ আছেন, খুশি হবেন। একজন দর্শক প্রশ্ন করেছেন একটু উপর দিকে, যে সুন্দর ভাষায় যিনি প্রশ্ন করেছেন সেটাই করি, একটু উপরে উঠে। নিখিল দা আপনাদেরকে কেন নিখিল বাবুর কাছে প্রশ্ন, ইউনুস নিখিল বাবুদের নিল না কেন? রাজাকার শাবকদের বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে নিয়ে গেলেন, নিখিল বাবু এই বিষয়ে কিছু বলবেন? এই যে আপনাদেরকে কেন নিলেন না, তিনি 3 দলকে কেন বাঁচলেন, এর রহস্যটা কি আপনারা খুঁজে বাইর করতে পারছেন কিনা? ধন্যবাদ বিপুল ভাই, আমার সহ আলোচক
লোপা আপা এবং যারা দেখছেন তাদের সবাইকে আমি শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। যে বিষয়টা জাতিসংঘের ৮০তম অধিবেশনে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার বহর নিয়ে যে গিয়েছেন, সেখানে তিনি সিলেক্ট করেছেন ৩টা সংগঠন। প্রথমে ৩টা সংগঠনের মধ্যে বিএনপির ২ জন, জামাতের ১ জন, এনসিপির ১ জন। পরে জামাত এবং এনসিপি তারা আপত্তি জানানোতে পরে ১ জন করে তাদের বাড়ানো হলো। এই হলো ৬ জন। এখন ইতিমধ্যে ৫ জন গিয়েছেন। আর মতিউর রহমান নিজামী ছেলে জামাতের, যে আমেরিকাতে অবস্থান করে, সে সেখান থেকে অংশগ্রহণ। এখন স্বাভাবিক অর্থে আমরা বিগত সরকার, যে সরকারের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা ছিলাম রাজপথে। আমরা এর আগেও যেসব সরকার ছিল, সমস্ত সরকারের গণবিরোধী নীতির বিরুদ্ধে আমরা রাজপথে আন্দোলনে থাকি। আবার গত ১৩ মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস যেই প্রতিশ্রুতি দিয়ে এসছিলেন, তিনি জনগণের সেই পক্ষে যে ভূমিকাটা রাখেন নাই, তার শাসন আমরা যেখানে দেখলাম যে তার শাসন জনগণের পক্ষে, সে শাসন হচ্ছে না। তখন তার গণবিরোধী যেসব পদক্ষেপগুলো তিনি নিচ্ছেন বা দেশবিরোধী যেসব পদক্ষেপগুলো নিচ্ছেন, তার বিরুদ্ধে কিন্তু আমরা বাসদ সহ বামপন্থীরা রাজপথে লড়াই করছি। জানেন সাম্প্রতিক সময়ে যে যেটা হলো চট্টগ্রাম বন্দর সহ বিশেষ করে আমেরিকার যে ধরনের পদক্ষেপ, তার বিরুদ্ধে আমরা লং মার্চ, রোড মার্চ পর্যন্ত করেছি এবং সভা সমাবেশ ইতিমধ্যে কয়েকদিন আগেও, সেটা আপনি জানেন যে আমেরিকার সৈন্য যখন আমাদের এখানে এসে যৌথ মহড়াতে অংশগ্রহণ করলো, আমরা তার প্রতিবাদ জানিয়েছি। এখন এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের যেদিন ঘোষণাপত্র উনি পাঠ করেছেন, ঘোষণাপত্র দিয়েছেন, সেই দিনও আমরা সেখানে যাইনি। কারণ আমরা ওনার জুলাই ঘোষণার সাথে একমত ছিলাম না। এখন আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের গত ১৩ মাসের শাসনের আমরা বিরোধিতা করছি, ক্রিটিসিজম করছি এবং রাজপথে মিছিল সমাবেশ করছি। সুতরাং আমাদেরকে সাথে নেওয়ার কোনো কারণ হতে পারে না। ১। ২ নাম্বার আরেকটা ব্যাপার আছে, এখানে বিএনপি জামাত বা তাদেরকে নিয়ে গেল কেন? এনসিপি আসলে হলো একটা কিংস পার্টি হিসেবে বলা হয় তাকে, সবাই জানেন। এখানে আজকে রাশেদ খান, যেটা গণ অধিকার পরিষদের জেনারেল সেক্রেটারি, তার একটা বক্তব্য আছে। তিনি বলেছেন ৩টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিজেদের প্রোটেকশনের স্বার্থে নিয়ে গেছেন। মানে সেটা কিন্তু গণ অধিকার পরিষদ, তার সেক্রেটারি এবং তার যে সভাপতি বিপিন নূর, যাকে আপনারা জানেন রাষ্ট্রীয় খরচে তার চিকিৎসার জন্য তাকে সেখানে বিদেশে পাঠানো হয়েছে। সেটা এর আগে জানেন তার উপরে যে তাকে নির্যাতন করা হয় বা তার উপরে হামলা করা হয়। তো এখন যে জায়গাটা বলছি, এই যে কথাটা রাশেদ খান বলেছেন, তাহলে এখানে যে আওয়ামী লীগের যে বিক্ষোভ, সে বিক্ষোভটা আমি অস্বাভাবিক মনে করি না, এটা স্বাভাবিক। আমি এটা ওই আগে যে জানেন যে নিউ ইয়র্কে বা ইউরোপে যেসব জায়গায় আমাদের দেশের এর আগেও যখন রাষ্ট্রপ্রধানরা গিয়েছেন, তখন বিরোধী পক্ষরা প্রতিবাদ করেছেন। এখন প্রতিবাদের অনেক সময় অনেক বেশি জমায়েত, কম জমায়েত, সেটা ভিন্ন বিষয়। যেমন আওয়ামী লীগ এখন যে এবার যে জমায়েত করেছে, সেটা অনেক বেশি জমায়েত করেছে। কিন্তু জমায়েত কম বা বেশি, কিন্তু প্রত্যেকটা সরকারের আমলে আমরা দেখেছি সেখানে যেখানে বিদেশের সফরে যখন গিয়েছে, তখন সেই প্রতিবাদ দুই পক্ষ হয়তো করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি চিন্তা করেছেন হয়তোবা যে বিএনপি সহ জামাত তাদেরকে নিয়ে গেলে, বিশেষ করে বিএনপি, এখানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আপনি বলেছেন কালকে সেখানে একটু সংঘর্ষ হয়েছিল, আওয়ামী লীগের বিএনপির সাথে একটু হয়েছিল। সেটা তিনি তার ভেবেছেন যে যদি এখানে বিএনপি থাকে, বিএনপির মহাসচিব থাকে, তাহলে সেটা একটা তার জন্য বড় একটা প্রোটেকশন হতে পারে, সেজন্য হতে পারে। আমি তাইলে এই যে লোকজন বলছে আর কি যে নিরাপত্তা প্রহরী নিয়ে যাওয়া, বিএনপি এনসিপি আর জামাত হচ্ছে তার ডানে বায়ে নিরাপত্তা প্রহরী, সামনে ডায়ে বায়ে,
এইটা আরেকটা বিষয় তিনি দেখাতে তার মানে অনেকগুলো আপনাদের উপর আস্থা রাখতে পারে নাই, আপনারা নিরাপত্তা প্রহরী হিসেবে ভালো কিছু আমাদের নিরাপত্তার প্রশ্ন আমাদের উপর আস্থা রাখার কোনো কারণ নাই, কারণ আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস আমরা যেটা বলছি যে জনগণ যা চেয়েছিল একটা বৈষম্যহীন একটা ব্যবস্থা, অর্থাৎ জনগণ বিশেষ করে যত কমিশন হচ্ছে দেশে যা কিছু হচ্ছে তা কিন্তু 95% মানুষের পক্ষে হচ্ছে না, 5% মানুষের পক্ষে হচ্ছে। বা যে সংস্কারগুলোর কথা বলছে, ধরেন শিক্ষার সংস্কার তিনি করেন নাই, তিনি কমিশনে করেন নাই, কিন্তু অথচ ছাত্ররা কিন্তু এখানে লড়াই করেছে। কৃষি যে আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে, তিনি কৃষি ব্যবস্থা, কিন্তু সেটা সে কমিশনটা উনি করেন নাই। নারী কমিশন ডিপ ফ্রিজে উনি ঢুকিয়ে দিয়েছেন, বা সেখানে তার নারী কমিশন প্রধানকে যেভাবে তার গালিগালাজ বা যে ধরনের করেছে, অর্থাৎ উনি যে ধরনের কর্মকাণ্ডগুলো করেছেন, বা অথবা তার 3-0 তত্ত্ব, যে 3-0 তত্ত্বের জন্য তিনি অনেকে বলেন উনি বিশ্বনন্দিত, সেখানে শূন্য দারিদ্র, শূন্য কার্বন নিঃসরণ, শূন্য বেকারত্ব। তাইলে দেখেন এই যে গত 13 মাসে কি শূন্য বেকারত্ব কমছে আমাদের না বাড়ছে? বাংলাদেশে বেকারত্ব বেড়েছে, কমে নাই। দারিদ্র সংখ্যা কি কমেছে? কমে নাই, বরঞ্চ বেড়েছে। এটা রিপোর্ট আছে, প্রতিদিন রিপোর্ট। আর কার্বন নিঃসরণের প্রশ্ন তো আছে। তাহলে 3-0 তত্ত্ব দিয়েছেন উনি, যেটা নিয়ে বিশ্বনন্দিত, কিন্তু বাংলাদেশে তো তার কোনো প্র্যাকটিক্যাল প্রয়োগ নাই। সেই প্রশ্নে আমরা এইসব প্রশ্নে যখন আমরা তার বিরোধিতা করছি, আমাদেরকে নেয়ার প্রশ্নই উঠে না। আরেকদিকে তার খেয়ালও আছে যে যেহেতু রাজপথে এখন একটু খেয়াল করে দেখেন যে বিএনপি এবং জামাত পিআর প্রশ্ন নিয়ে তারা দুই পক্ষ কিন্তু পরস্পর মুখোমুখি। পরস্পর যখন মুখোমুখি বাংলাদেশে এবং আন্দোলনের ঘোষণা করেছে পিআর এর পক্ষে জামাত সহ বিভিন্ন ইসলামী দলগুলো, তখন যেতে যেতে আসতেও যে সময় পাওয়া যাবে, তাদের সাথে হয়তোবা কিছু আলাপ আলোচনা করে কোনো জায়গায় সমঝোতার চেষ্টাও উনি করতে পারেন। আরো ব্যাপার আছে, উনি বুঝাতে চান বিশ্বকে, এই যে দেখো বাংলাদেশে আমি যে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসাবে আছি, ওখানে ক্রিয়াশীল প্রধান সংগঠনগুলো তারা কিন্তু সবাই আমার ব্যাপারে সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে আমার পাশে আছে, মানে প্রতিক্রিয়াশীল সকল সংগঠনের সঙ্গে আছে। মানে তিনি বুঝাতে চাচ্ছেন যে এখন বিএনপি অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, তার দলের প্রশ্নে। আচ্ছা, এখন বিএনপি জামাত তারা সবাই মুখোমুখি অবস্থান হলেও কিন্তু তারা আমার পক্ষে আছে, সেটা উনি দেখাতে চান। আমি একটা প্রশ্ন করতে চাই, আপনি রাশেদের কথা বলছেন, নূরের কথা বলছেন, তো রাশেদকে নিল না কেন? ওরা তো রাজপথে ওনার বিরুদ্ধে আন্দোলন করে না, উনি বলছে জাতীয় বাড়ির অফিসটা তোমরা জ্বালাই দাও, পুরাই দাও, আমি তো তোমাদেরকে আসি, তোমাদের কথা শুনবোই। তাদেরকে বাদ দিল কেন? তাদেরকে তো গুরুত্বপূর্ণ। আপনাদের রায় নিল না যে আপনারা আসলে এই যে কথিত অভ্যুত্থান বলেন আর বিপ্লব বলেন তার স্টেক হোল্ডার নামে মাত্র। এখন তারা মনে করতেছে আপনারা কিছুই না, তারাই সব করছে, তারা ইউনূস সাহেবকে ক্ষমতায় বসাইছে, সুতরাং তারা তাদেরকে নিচ্ছে, কারণ আপনাদের হিসাবে নিচ্ছে না। সেক্ষেত্রে নুরুকে নিল না কেন, বা নুরুর দলের কাউকে নিল না কেন? এই আন্দালিব না কি একটা আছে না, আন্দালিব পার্থ, কি জানি উনি কোন পার্টির জানি না, আন্দালিব পার্থ বিজেপি, ওনাকেও তো নিল না। উনি তো সারাদিন ফেসিস্ট কথা কয়। উনি তো দেখতে সুন্দর, আমেরিকায় গেলে হয়তো ওনার চেহারা দেখলে তো অনেকে বলতো ঠিক আছে একটা লোক সুন্দর আসছে, আমরা মারামারি না করি, নাকি প্রতিবাদ না করি। ইংরেজি বলতে পারে, ইংরেজি বলতে বিশেষত্ব আছে। আমি যেটা মনে করি যে ইউনূস সাহেব যাদেরকে নিয়ে গেছেন, একটা হলো কিংস পার্টি, আর দুইটা তার গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতিতে এখন। কিন্তু সেই প্রশ্নে গণ অধিকার পরিষদ তার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ তিনি ওখানে যে যাদের নিয়ে গেছেন তাদের ওই যে কথাটা, তার প্রোটেকশনের প্রশ্ন, অর্থাৎ সেটার জন্য কিন্তু গণ অধিকার পরিষদ কিন্তু গুরুত্বপূর্ণ না তার জন্য। সুতরাং তার জন্য যেটা গুরুত্বপূর্ণ তারা তা নিয়ে গেছে। আরো একটা বিষয় আছে যেটা আমি মনে করি, সেটা হলো এদের সাথে কিন্তু আমেরিকার সাথে, অর্থাৎ সেখানে জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দিবেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে তাদের কাজ কি? তাদের তো সেখানে বক্তব্য দিবেন না, তারা তো সেখানে বসে থাকবেন, তাদের তো কোনো কাজ নেই। তাহলে কোথায় বসে থাকবেন? কনফারেন্সে? না, মানে সেখানে তো ইউনূস সাহেব থাকবেন, বাস্তবে তারা সেখানে থাকতে পারবেন না। ইউনূস সাহেব বক্তৃতা দিবেন কনফারেন্সে, তারা কি কনফারেন্সে থাকতে পারবেন? সেটাও পারবেন না। কিন্তু তাহলে তাদেরকে নিয়ে গেলেন কেন? তাদেরকে নিয়ে গেলেন এর মধ্যে কিছু ডিল হবে,
এটা আমি মনে করি। কি ডিল হবে? ধরেন এখানে আমেরিকার সাথে বেশ কিছু ডিল হবে, অর্থাৎ ইউনূস সরকার আছে, ইউনূস সরকার থাকাকালীন সময় যে ধরনের মার্কিন পরিকল্পনাগুলো হচ্ছে, এর পরবর্তী সেটা বিএনপি অথবা জামাত, সরকারি দল থাকুক বিরোধী দল থাকুক, আমেরিকার সাথে যেসব চুক্তিগুলো হবে অথবা আমেরিকা যা চায়, বাংলাদেশে যা কিছু করতে চায় তার বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে, সেটার পূর্ণ নিরাপত্তা সহ সামগ্রিক বিষয়গুলো নিয়ে সেখানে একটা আলাপ আলোচনা হবে, এটা আমি নিশ্চিত, আমি মনে করি সেটা হবে। না হলে কিন্তু সেটা ওখানে এমনি এমনি নিয়ে যায় নাই। তো সেই সব ক্ষেত্রে এখানে ধরেন আপনার ওই যে চট্টগ্রাম বন্দরের প্রশ্ন, তারপরে এখানে ইতিমধ্যে ওই যে গম আমদানি পত্র, যেটা আমরা ইউক্রেন থেকে গম আমদানি করি, সেটা এখন আমাদেরকে আমেরিকা থেকে আমদানি করতে হবে। তারপরে আমেরিকার ধরেন সেখানে এর মধ্যে ওই বোয়িং বিমানের প্রশ্ন আছে, এটা আপনারা জানেন, বা আরো কিছু অস্ত্র কেনা টেনা, এসব বিষয় কি যে হবে না। এর মধ্যে এখানে যেটা হলো আমাদের সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে তো একসময় কথা হয়েছে, অনেক আলোচনা হয়েছে যে আমেরিকা সেটা চাচ্ছে, বা এখন তো সেন্ট মার্টিনে আমাদের পর্যটকরা যেতে পারছে। এটা মিথ্যা কথা, আমেরিকা সেন্ট মার্টিন চাচ্ছে বা সেন্ট মার্টিন নিবে, এটা মিথ্যা কথা। কারণ আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলছিলেন উনি ক্ষমতায় থাকার জন্য এগুলো বলছিলেন। এখন হচ্ছে জনগণের এখন প্রকৃত সত্য হলো যে সেন্ট মার্টিনে আপনি আমি কেউ যাইতে পারতেছি না, একদম সেটা সত্য। সেন্ট মার্টিন আমাদের আছে, সুতরাং আমরা যাইতে পারতেছি না, সেন্ট মার্টিন আমাদের আছে। যদি আমরা যাইতে পারি তাইলে মনে করবেন সেন্ট মার্টিন আমাদের না, তাই তো? আমাদের আছে, আমাদের অনেক কিছুই আছে। আমাদের দেশে বিদেশি বিনিয়োগ আছে, আমাদের দেশে সেন্ট মার্টিন দ্বীপটা বা অথবা আমাদের দেশে আমেরিকার সেনাবাহিনী সদস্য এবং নৌবাহিনীর সদস্যরা তো আমাদের দেশে আসছে, যৌথ মহড়া ইতিমধ্যে 3টা হয়ে গেছে। তাহলে অর্থাৎ এরা যে এখানে আসছে তাদের একটা উদ্দেশ্য আছে, বা তারা এখানে যে নাগাল্যান্ড, মিজোরাম, তারপরে এখানে বান্দরবন, আমাদের এই অঞ্চল উখিয়া সহ চট্টগ্রামের এই অঞ্চল সহ মিয়ানমারের রাখাইন, এই পুরো অঞ্চল নিয়ে যে তাদের একটা রাষ্ট্র তৈরি করার, কৃত্রিম রাষ্ট্র একটা তৈরি করার যে তাদের পরিকল্পনা আছে, এটা আমরা জানি। তাহলে সবকিছু নিয়ে তারা কিছু একটা আলাপ আলোচনা করবেন, যেখানে বিএনপির উপস্থিতি প্রয়োজন, জামাতের উপস্থিতি প্রয়োজন। আর এনসিপি যেহেতু তার সৃষ্টি করা কিংস পার্টি, সুতরাং সে সেখানে থাকবে। এই পরিকল্পনা থেকেই তারা এই কাজটা করছে বলে আমার মনে হচ্ছে। সঙ্গে থাকুন, আপনি আবার আসবো। দেখছেন শাহেল আহমেদ লুপা, যে সেন্ট মার্টিন, এই শেখ হাসিনা সবসময় ভুল তথ্য দিচ্ছেন দেশবাসীকে যে সেন্ট মার্টিন নিয়ে যাবে, আমি সেন্ট মার্টিন নেওয়ার জন্য চেষ্টা চলছে, তারপর খ্রিস্টান রাষ্ট্র, সব বাজত্ব এখন সবগুলো আমরা দেখতে পাচ্ছি। কারণ সেন্ট মার্টিন আমরা যেতে পারি না, সেন্ট মার্টিনের লোকজন, সেন্ট মার্টিনের বাইরের লোকজন কেউ যেতে পারে না, সেন্ট মার্টিনের লোকজন খুব কষ্টে আছে, কারণ সেন্ট মার্টিন আমাদের আছে। যদি সেন্ট মার্টিন অন্য দেশের অথবা অন্য দখলে চলে যেতে হয়তো আমরা যেতে পারতাম, বা এইজন লোকজন কষ্টে থাকতো না। এখন ঘটনাটা হচ্ছে যে আপনার যে প্রশ্ন, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন, এই প্রশ্নটা আমার লেখা ছিল কিন্তু উনি তুলে ফেলছেন। নিখিল দা নিশ্চয়ই সব তথ্য জানেন, কারণ তাদেরকে বাদ দিয়েই সবকিছু হচ্ছে, তাদেরকে কোনো আসন দিবে না, কারণ তাদেরকে নিয়ে গেলে এই ডিল হবে না, আসনের ভাগাভাগি হবে না। এটা জানা যাচ্ছে যে মিস্টার ইউনূস এদেরকে নিয়ে গেছেন মূলত এই 3 দলের মধ্যে আসন বন্টন করার জন্য। এইভাবে তোমরা আসন বন্টন করে এইভাবে সরকারে যাবা আর আমাকে মুক্তি দিবা। আপনি কি আমাকে জিজ্ঞেস করতেছেন? জি জি, আপনাকেই তো প্রশ্ন। এটা তো নিখিলদার প্রশ্ন। আচ্ছা, যাই হোক, এখন আমার কথা হচ্ছে যে আপনি করবেন। আমাদের নেত্রকোনা অঞ্চলে একটা কথা আছে, মনে মনে মন কলা খাও। কলা খাইবা, মনে মনে মন কলা খাও, অথবা স্বপ্নে যদি খাবো তো পোলাও খাবো, ভাত কেন। হ্যাঁ, তো ওনারা এই যে সফরটা, মির্জা ফখরুল সহ যেসব আরো 3 দলের 3 জন গেলেন, ফখরুল ইসলাম আলমগীর, এবং আমার মনে হয় এনসিপির একটা মেয়েও গেছে, নতুন একজন নেত্রী, হ্যাঁ, ব্লগার থেকে, ইউটিউবার থেকে, ইংলিশ ভালো বলে এইজন্য ইউটিউবার টার্ন টু পলিটিশিয়ান। সো এরা এই যে হচ্ছে সে ইউনূসের সভাসদ, ওনারা যে গেলেন, ওনাদের তো অনেকগুলাই উদ্দেশ্য আছে। এক হচ্ছে এইটাকে প্রোটেক্ট, মানে এই যে প্রটেস্টটা, এই যে প্রতিবাদটা, এটাতে যে কোনোভাবে মোকাবেলা করা যায়, যেটা দৃশ্যমান। তাহলে অদৃশ্যমান, যেটা নিখিলদা অলরেডি বললেন, তাদের কোনো কিছু এজেন্ডা আছে। এবং যে বিশ্বমোড়ল তো মার্কিনীরা আমেরিকাতে গেছে, আমেরিকা
ভারতে শুধুই যে সবাই ইউনূসের পক্ষে, ব্যাপারটা তো তা না। আর বিদেশিরা অনেক লজিক দিয়ে চলে, ওদেরকে ওইটা দেখানো হয়। ব্যাপারটা এরকম যে ওরাও দেখছে, ওরাও তাকিয়ে আছে, ওনারা যারা নীতি নির্ধারণ বা আপনি কি বলবেন কংগ্রেসম্যান যারা, তারাও দেখছে, পক্ষেও আছে বিপক্ষেও আছে, সব দলেরই থাকে, আমাদেরও আছে। তো ওনারাও দেখছে যে ইউনূসের সাথে, ইউনূস কি একা, নাকি ইউনূসের সাথে কোন কোন রাজনৈতিক দলগুলো আছে, বা ইউনূসের সাথে ইউনূসের পক্ষে কি কোনো রাজনৈতিক দল আছে বাংলাদেশের এখন? সেখানে নিখিল দাদের দল, বামপন্থীদের দল বা নুরু বা এদেরকে নেওয়া হয় নাই। কাদেরকে নেওয়া হয়েছে? দুইটা প্রতিক্রিয়াশীল দল আপনি বলেন, যে বিএনপির একটা আমি বলি না, এটা তো না, জনগণের কথা। আমি বলছি আপনি যদি বলেন, মানে আমরা যদি বলি যে দুটোই প্রতিক্রিয়াশীল দল আছে, প্রতিক্রিয়াশীল বাদ দেন, দুটো দলেরই একটা, বিএনপির যেমন একটা অ্যান্টি আওয়ামী লীগ সিগনিফিকেন্স ভোট ব্যাংক আছে, এবং বিএনপির ভোট ব্যাংক আছে, আর জামায়াতে ইসলামের একটা নির্দিষ্ট মতাদর্শ আছে। সেই মতাদর্শে বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ হিসেবে তাদের, তারা বলার চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে পৃথিবীবাসী এবং জাতিকে, তারা 90%, 97%, 92%, আমি জানি না কত পার্সেন্ট মুসলিমের দেশ, সুতরাং তারাই সংখ্যাগরিষ্ঠ, হুইচ ইজ নট ট্রু। যদি সেটা হতো তাহলে ভোট নিয়ে, নির্বাচন নিয়ে, সংসদ আসন নিয়ে এত পায়তারা করতে হইতো না। তারা ইনসাইড দেম, তারা জানে এটা আসলে ট্রু নয়। বাংলাদেশের মুসলমানরা মুসলমান, কিন্তু মুসলমানরা লিবারেল মুসলমান, মুসলমানরা তালেবানি মুসলমান না। কিন্তু বিদেশের যে একজন বিদেশি কংগ্রেসম্যান বা বিদেশি যারা সাংবাদিক আছে বা বিদেশি যারা মিডিয়া পার্সোনালিটি বা বিভিন্ন পলিটিশিয়ানস আছে, তারা এই জিনিসটাকে, ইউনূস কিভাবে পোট্রে করে, আমরা কিভাবে আমাদেরটা পোট্রে করি, আমরা পোট্রে করছি এই যে আমাদের প্রোটেস্ট হচ্ছে দেশে বিদেশে, যেখানে ইউনূস যাচ্ছে সেখানে সে নো টু ইউনূস, ইউনূস হচ্ছে কালো পতাকা দেখাচ্ছে, এটা আমাদের প্রোটেস্ট। আর ইউনূস এই যে তার গুটিবাজি করে এইসব লোকজন নিয়ে গিয়ে ইউনূস বোঝানোর চেষ্টা করেছে সংখ্যাগরিষ্ঠ দলের প্রতিনিধিত্ব নিয়ে আমি আসছি, এই হচ্ছে তার উদ্দেশ্য। এবং বিহাইন্ড দ্য বার, বিহাইন্ড দ্য হোটেল রুম বলেন বা কনফারেন্স রুমের বাইরে বলেন, তারা একটা, আর এটা কিন্তু একটা রিচুয়ালের মতো, এই যে জাতিসংঘের যে অনুষ্ঠানটা হয়, হ্যাঁ পরিষদটা হয়, তখন কিন্তু এই কনফারেন্সে কিন্তু সবসময়ই রাষ্ট্রপ্রধানদের সাথে একটা বিভিন্ন একটা একটা গ্রুপ যায়। আমাদের আমাদের গত 16-15 বছরে 15 বার যখন শেখ হাসিনা আসছেন বা তার আগেও, তার সাথে তার একটা রাজনীতিবিদরা আসছে, হ্যাঁ রাজনীতিবিদরা আসছে, সাংবাদিকরা আসছেন, অনেকেই আসছেন, ব্যবসায়ীরা গেছেন, এটা যায়। এটা একটা, এটাই এটার বিউটি, যে উনি কতগুলা মানুষকে নিয়ে ওনার রিপ্রেজেন্টেশন, ওনার সাথে উনি একা যান না এটাতে, যে প্রধানমন্ত্রী একলা চলে গেলেন। তো ইউনূসের অনেকগুলা ফ্যাক্টরকে ইউনূসকে মেনটেন করতেছে খুব কৌশলে। ইউনূস হইতেছে, আমি বারবার বিপুল ভাই বলি, এই লোকটা মাস্টার মাইন্ড, এই লোকটা ক্রিমিনাল মাইন্ড, এবং এই লোকটা ধুরন্ধর বুদ্ধি সম্পন্ন, এবং এই লোকটাই বুদ্ধিবাজি করে, এই লোকটা নিজের টাকা পয়সার হিসাব কোনোদিনও দেন নাই বাংলাদেশের মানুষকে। বাংলাদেশের মানুষের জন্য তিনি 4 পয়সা খরচ করেন নাই। উনি ইউনূস ক্লিন্টন ফাউন্ডেশনের ডোনেশন দেন। এই লোকটা বাংলাদেশের জনহিতকর কোনো কাজ কোনোদিনও করেন নাই, এবং ক্ষুদ্র ঋণের নামে বাংলাদেশকে নিঃস্ব করে দিচ্ছেন। বাংলাদেশের প্রপার্টি গ্রামীণ ব্যাংক উনি হারাপ করে বসে আছেন, সেটা নিয়ে শেখ হাসিনার সাথে ওনার প্রথম দ্বন্দ্বটা শুরু হয়। বাংলাদেশের টাকা উনি নিজের নামে কর্মকুফ করে দিচ্ছেন। এই যে ভদ্রলোক, এই ভদ্রলোক তো ফোন দিয়ে আটবেনি। এবং মজার ব্যাপার হচ্ছে, যত কিছুই করেন, যতই টেবিলের পিছনে বসে, ঘরের পিছনে বসে সাদা চামড়াদের সাথে উনি মিটিং করুক, ওনার বন্ধু ভাই বন্ধুদের সাথে, লাভ হবে না। লাভ হবে না কেন জানেন? এই ডিপ স্টেট আমেরিকা শ্রীলঙ্কায় ট্রাই করেছে, নেপালে ট্রাই করেছে, মালদ্বীপেও শোনা যায় ট্রাই করেছে, অনেক দেশে ট্রাই করেছে, আমাদের অঞ্চলের কোথাও যেতে পারে নাই। আমাদের দেশে নানাবিধ কারণে আমাদের দেশের অন্যান্য এজেন্সিগুলা দুর্বল, কম্প্রোমাইজড, ছোট ছোট টাকার লোভে তারা কম্প্রোমাইজড হয়ে যায়, সেজন্য এখনো আমরা ঝুঁজতেছি। নাহলে অনেক আগে ইউনূসকে বাতিল করে দিত। আর নিখিল দাদের মতো যারা বামপন্থী আছেন,
যারা নুরুদের মতো, আমি কিছু পার্সেন্ট কিছু লোকও তো তার দলে আছে, আমি তাদেরকেও বলতে চাই আপনাদেরকে এই লোকটার সাথে থাকলে আপনাদের লাভের লাভ তো কিছুই হবে না। কিন্তু রাজনীতিতে যে আমার এই অডাসিটি হওয়া উচিত না যে নিখিলদাকে আমি কোনো উপদেশ দিব, আমি জাস্ট আমার আইডিয়া শেয়ার করছি। আপনাদের যে যতটুকুন মানে নিজস্ব পার্সোনালিটি বেঁচে আছে এই লোকটার সাথে থাকলে দিনে দিনে সেটা নষ্ট হবে, এবং বাংলাদেশের মানুষ এই লোককে পরিত্যাগ করেছে। এই লোকের লাইফটা হবে আস্থা করে নিক্ষিপ্ত হবে, এবং এর সাথে যারা থাকবে তাদেরই জীবনে হয় না আমি চুজ করে নিব আমি কি নিব। এই বিপর্যয়ের মধ্যে আমি মুক্তিযুদ্ধের জন্য দাঁড়াইছি, বিপুল টক মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াইছে, এটাই টিকে যাবে। এর বিপরীতে যারা থাকবে তারা আস্থা করে নিক্ষিপ্ত হবে। কিন্তু যারা নাকি আমাদের বামপন্থী ভাই বন্ধু মুক্তিযুদ্ধকে ধারণ করেও এখন এই লোকের সাথে আছেন, তাদেরকে আমি সত্যি সত্যি বলতে চাই এখনো সময় আছে। দিস ইজ দ্য হাই টাইম টু চুজ ইয়োর পার্টি। কোন পক্ষে আপনি থাকবেন, মুক্তিযুদ্ধের পক্ষে নাকি জামাত, ইউনুস লিডিং জামাত এবং দেশ বিরোধীদের পক্ষে? সিম্পল। একেবারেই। নিখিল, আপনি বলছিলেন যে এখানে ডিল হবে, এই ডিলের কথা তো আমরা শুনছি, আসন ভাগাভাগির কথা এবং গোপন বৈঠক হবে, এটা তো আমরা শুনছি। আসন ভাগাভাগি যদি হয়ে যায় তাহলে আপনারা কেন এই রাজপথে নামছিলেন শেখ হাসিনার পতনের জন্য, আর এখন এই ডিল, তারপরে আপনি নিজেই বলছেন যে আপনারা শুনতেছেন বন্দর করিডোর, সেন্ট মার্টিন, মহেশখালী, এইসব নানা বিষয় নিয়ে আলোচনার জন্য পার্টিদের নিয়ে যাওয়া হয়েছে। উনি এবং ওনার সঙ্গে যারা আছেন তারাও এই ডিলের সঙ্গে যুক্ত হবেন, তাহলে দাঁড়ালো কি? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হলো, এখানে বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, এই সমস্ত রাজনৈতিক দল যারা পুঁজিবাদী রাজনীতি করেন, সেখানে অর্থনীতি পরিচালিত হয় মুনাফার উদ্দেশ্যে। পুঁজিবাদী জাতীয়তাবাদী শক্তি এবং সাম্প্রদায়িক শক্তি, কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থা, তারা যখন দেশটা পরিচালনা করে তখন দেশের অর্থনৈতিক পজিশনটা তারা কিভাবে পরিচালিত করে, অর্থাৎ সেখানে মুনাফার উদ্দেশ্যে রাষ্ট্র পরিচালিত হয়। এটা হলো একেবারে সেটা হলো যে কথাটা বললাম। সুতরাং আমরা বামপন্থীরা যে রাজনীতি করি সেটা যেহেতু শ্রেণীর রাজনীতি করি, শ্রমিক শ্রেণীর রাজনীতি করি, সেহেতু আমরা 95% মানুষের পক্ষে রাজনীতি, অর্থাৎ সেখানে মুনাফার উদ্দেশ্যে রাষ্ট্র পরিচালিত হবে না। আমরা একটা সোশ্যালিজম চাই, তার মানে নেসেসিটি অফ দ্য সোসাইটির প্রয়োজন। সেই পরিস্থিতি থেকে আমরা কখনো ইউনুসের পক্ষে থাকারও আমাদের কোনো বাস্তবতা নাই, বিএনপির পক্ষে থাকারও কোনো বাস্তবতা নাই, আওয়ামী লীগের পক্ষে থাকারও কোনো বাস্তবতা নেই। আমাদের যে জায়গাটা সেটা হলো 95% মানুষের পক্ষে, অর্থাৎ শ্রমজীবী মানুষের পক্ষে, শোষিত নিপীড়িত মানুষের পক্ষের একটা রাষ্ট্র ব্যবস্থা নির্মাণের প্রয়োজনে শাসক গোষ্ঠী যারা থাকে তার বিপরীতে রাষ্ট্র পরিচালনা করে, তার বিরুদ্ধে আমরা লড়াই করি। ঠিক একই লড়াই যেমন আমরা করেছি সেই এরশাদের বিরুদ্ধে, ঠিক একই রকম বিএনপির বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, অর্থাৎ এখন ডক্টর ইউনুস তিনিও কিন্তু একই নিয়মে রাষ্ট্র পরিচালনা করছেন। সুতরাং তার বিরুদ্ধে আমরা রাষ্ট্র পরিচালনা, সুতরাং ইউনুসের পাশে থাকার